হাসিনাকে ফেরত না দিলে ঢাকা দিল্লি প্রত্যর্পণ চুক্তি আইন লঙ্ঘন হবে বললেন আইন উপদেষ্টা। সব গায়েবী মামলা প্রত্যাহারের ঘোষণা। ভোটের আগে বেশিরভাগ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জরুরি মন্তব্য কমিশন প্রধানের। গুম খুনে জড়িতদের নির্বাচন করতে না দেওয়ার সুপারিশ। ভ্যাট ট্যাক্স বাড়ানোয় বাজারে প্রভাব পড়বে না দাবি অর্থ উপদেষ্টার। 10 পণ্যের বিশেষ OMS কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত। টেকসই নীতিমালার অভাব টেলিকম খাতে বিনিয়োগে বড় বাধা বললেন BTRC চেয়ারম্যান। সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানোর ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাই শুভ্রা। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইতোমধ্যেই ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারত সরকার তাকে ফেরত না দিলে দুদেশের প্রত্যর্পণ চুক্তি আইন লঙ্ঘন হবে। মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আগামী 7 দিনের মধ্যে হয়রানিমূলক সব গায়েবী মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান উপদেষ্টা। মাহমুদ হোসেনের প্রতিবেদন। সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভারতে পলাতক শেখ হাসিনার বর্তমান স্ট্যাটাস সম্পর্কে সরকারের অবস্থান খোলাসা করেন তিনি। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। 7 দিনের মধ্যে সব গায়েবী এবং 2 সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের ঘোষণাও দেন আইন উপদেষ্টা। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। ইতিমধ্যেই আমরা প্রায় অর্ধেক মামলা প্রত্যাহার করেছি, বাকিগুলাও করা হবে। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। রাজনৈতিক বিবেচনায় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের চর্চা থেকে সরে এসে 6 সদস্যের সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলেও জানান আসিফ নজরুল। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। দক্ষ, অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। গুম খুন সহ গুরুতর মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের জনগণ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আর FED সংলাপে বিগত 3টি কমিশনের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগও তোলেন তিনি। নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জরুরি বলেও মত দেন বদিউল আলম। MR আসাদের রিপোর্ট। সংস্কার প্রতিবেদন প্রকাশের 1 সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে বসেন বদিউল আলম মজুমদার। এতে আবারও কমিশনের সংস্কার প্রস্তাবের সারাংশ তুলে ধরেন তিনি। রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করা, আরেকটা হলো নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করা, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, এগুলো তো সবগুলোই গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শপথ ভঙ্গ ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতায় রাকিবুল, নুরুল হুদা ও আওয়াল এই 3 কমিশনের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, বেসিক স্ট্রাকচার যেটাকে বলে। এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। সুস্পষ্ট অপরাধের কথা বলিনি, আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি। মানবতা বিরোধী অপরাধে জড়িতদের রাষ্ট্র পরিচালনা থেকে দূরে রাখার আহ্বানও জানান বদিউল আলম মজুমদার। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? সরকার সংস্কার কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। কতগুলো বিষয় যেগুলো নির্বাচন ব্যবস্থাকে সুসংগত করার ব্যাপারে, কার্যকর করার ব্যাপারে যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তো বাস্তবায়ন করা জরুরি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
এফ এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল 5:20 তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল 10টায় তিনি জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। জেনেভার রাষ্ট্রদূত মোহাম্মদ আরিফুর রহমান তাকে স্বাগত জানান। এ সফরে সুইজারল্যান্ডের দাভোসে আগামী 20 থেকে 24 জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়াও ফোরামের সাইড লাইনে প্রধান উপদেষ্টা বিভিন্ন সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনে আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করা হয়। এতে উপস্থিত হয়ে জিয়াউর রহমানের বীরত্ব ও একজন দুর্নীতিমুক্ত শাসক হিসেবে দেশ পরিচালনার স্মৃতি তুলে ধরেন বক্তারা। বলেন, জিয়াউর রহমানকে ধারণ করতে পারলে রাজনীতিতে আমূল পরিবর্তন সম্ভব। আমাদের আদর্শ যাই হোক না কেন, আমাদের অবস্থান যাই হোক না কেন, আমরা সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে উন্নয়ন হবে সবার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা সবসময় ধারণ করেছেন, তার সেই আদর্শ সত্যতা কারণেই কিন্তু আজকে উনি অমর হয়ে আছেন। এত বছর পরেও কিন্তু আমরা তার নিয়ে কথা বলছি। একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে, এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিয়াই হলো সমস্যার সমাধান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারী করা যাবে না। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচন করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে এদিকে কেউ দৃষ্টি দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সংস্কার কমিশন অনেকগুলো কমিশন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাতে গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নির্বাচিত সরকার ছাড়া সব সমস্যার সমাধান করা যাবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার বিচারের পর জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি খুনি সিন্ডিকেট। মঙ্গলবার বরিশালে জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ শামীম আহসানের প্রতিবেদন জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। হেমায়েতুদ্দিন ঈদগাহে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে স্থানীয় ও শীর্ষ নেতারা যোগ দেন। ভোলায় গ্যাস আছে, সেই গ্যাস যদি বরিশালে সাপ্লাই দেওয়া হয় তাহলে বরিশালের অনেক উন্নয়ন করা সম্ভব। জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল নতুন বাংলাদেশ গড়তে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমির জামাতের নেতৃত্বে। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে কল্যাণের বাংলাদেশ, সেই বাংলাদেশে কোন সন্ত্রাস থাকবে না, সেই বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য কাজ করবে। দলের আমির ডাক্তার শফিকুর রহমান গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে বলেন, স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশকে টুকরো টুকরো করা হয়েছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলাম, একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে,
কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার আগে চরমনাইয়ের দরবারে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। ডিসেম্বর মাসে শেষ হওয়া বিশেষ OMS কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সাপ্লাই চেইনে জটিলতার কারণে বাজারে চালের দাম বেড়ে গেলেও এখন পরিস্থিতি সহনশীল আছে বলেও দাবি করেন উপদেষ্টা। বলেন, ভ্যাট ট্যাক্স বাড়ানোয় বাজারে তেমন প্রভাব পড়বে না। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠকে ভর্তুকি মূল্যে কৃষি পণ্য বিক্রির বিশেষ OMX কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কার্যক্রমের সুবিধাভোগী ছিল প্রায় 8 লাখ মানুষ। পরে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, OMS এর মাধ্যমে 650 টাকায় 10টি কৃষিপণ্যের বিশেষ প্যাকেজ আপাতত স্থগিত করা হয়েছে। আমাদের পরিকল্পনা এখন নেই, যদি আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অল্টারনেটিভ আবার শুরু করতে পারি, যে দেখে নেই আমরা। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেইনটা আমাদের এখনও কিন্তু ব্রোকেন। আপনি চাল মোকামে থাকে, মোকাম থেকে ইশারা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের ইস্যু স্বল্পতা না। ভ্যাট ট্যাক্সের বাড়ানোর বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, আসছে বাজেটে কিছু কিছু পণ্যের দাম সহনীয় করা হবে। ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরো ভালোভাবে সমন্বয় করবো, সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার। সাশ্রয় মূল্যে OMX কার্যক্রম চলবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ডিসেম্বর পর্যন্ত তো শেষ, বাস আর কিছু। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। টেকসই নীতিমালার অভাবই টেলিকম খাতে বিনিয়োগে বড় বাধা বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী। মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে টেলিকম খাতের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। চেয়ারম্যান বলেন, গ্রাহক বান্ধব টেলিকম নিশ্চিতে অনলাইনের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ খাতটির সংস্কারে যে কেউ মতামত দিতে পারবে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লাইসেন্স অসুস্থ প্রতিযোগিতাকে উস্কে দিচ্ছে বলেও জানান তিনি। এ সময় টেলিকম খাতের উন্নয়নে নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বিটিআরসি চেয়ারম্যান। কমিউনিকেশন নীতিমালা বড় একটা জিনিস, তার যে ট্যানজিবল পার্ট যেগুলো আছে সেই কয়েকটা ব্যাপারে আমরা সরকারকে সুপারিশ করব যেন সরকার সেইভাবে করে তাদের নীতিমালা তৈরি করতে পারে। সেই বিশেষগুলো হচ্ছে, একটা হচ্ছে আমাদের যে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আছে, পুরো নেটওয়ার্ক টপোলজি যেটাকে আমরা বলি, নেটওয়ার্কের বিন্যাস, এই বিন্যাসটাকে পুনর্বিন্যাস করা। 32 বছর পর বন্ধ্যাত্ব কাটতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের। আসছে 1 ফেব্রুয়ারি জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানালেও বেঁকে বসেছে ছাত্রদল। ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিকের 3য় কিস্তি আজ। দেশে প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে 1970-71 শিক্ষাবর্ষে দেশীয় শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সময়ে পরিক্রমায় প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষার্থী প্রায় 20,000-এর মতো। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত ছাত্র সংসদ আয়োজন হলেও 1992 সালের পর আর আলোর মুখ দেখেনি জাকসু। গেল 5 আগস্ট রাষ্ট্রীয় পালাবদলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অবশেষে সেই বন্ধ্যাত্ব কাটতে যাচ্ছে। আমাদের ইউনিভার্সিটিতে জাকসু নির্বাচন হচ্ছে না, তো এবার হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা হবে সামনে হচ্ছে 1 তারিখে হচ্ছে তফসিল। অচল অবস্থা সেটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা মনে করি যে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার পথটা বিকশিত হবে। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলবে। জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বেশিরভাগ ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাবি প্রশাসনকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের যে অধিকার, দাবি দেওয়া, ন্যায়সঙ্গত অধিকার, সেই প্রশ্নে
কোনো ছাত্র প্রতিনিধিত্ব ছিল না। জাকসু বা ছাত্র সংসদ যে শুধুমাত্র ছাত্রদের দাবি দাওয়া আদায়ের জন্য একটা প্ল্যাটফর্ম তা কিন্তু না। এর মধ্য দিয়ে দেশ এবং জাতি তার সর্বোৎকৃষ্ট নেতৃত্বগুলোকে বাছাই করে নিতে পারে। তবে সার্বিক সংস্কারের আগে ছাত্র সংসদ নির্বাচন চায় না বিএনপির এই সহযোগী সংগঠনটি। গত 16 জুলাই আক্রমণের সাথে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করতে হবে। মামলা এবং তাদের বিচার নিশ্চিত হওয়ার পরেই আমরা মনে করি জাকসু নির্বাচনের একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। নির্বাচনী পরিবেশ নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে প্রশাসন আন্তরিক বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সোহেল আহমেদ। নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচন কমিশনের অনেকগুলো দায়িত্ব আছে। এখানে আচরণবিধি প্রণয়ন করা, পরিবেশ চাইলে তারা পরিবেশ পরিষদ গঠন করতে পারেন। দীর্ঘ ৩২ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে জাকসুর এই কার্যালয়টিতে এখনও ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের প্রত্যাশা আগামী জাকসু নির্বাচনের মাধ্যমে এই কার্যালয়টি তার পুনরায় যৌবন ফিরে পাবেন এবং তার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করার সুযোগও পাবেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। দীর্ঘ 17 বছর পর পুনরুদ্ধার করা হলো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ দেয়া সাংবাদিকদের 7 একর জায়গা। মঙ্গলবার রাজধানীর পল্লবীতে ঝিলপার বস্তি উচ্ছেদের মাধ্যমে জায়গাটি দখলমুক্ত করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে গড়ে তোলা সাবেক এমপি ইলিয়াস মোল্লার গরুর খামারটিও গুড়িয়ে দেওয়া হয়। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পল্লবীর ঝিলপারে প্রায় 300 সাংবাদিক পরিবারের আবাসন গড়ে তুলতে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে 7 একর জায়গা বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অনুসারীরা জমিটি দখলে নেয়। একাংশে বস্তির জন্য জায়গা রেখে অন্য অংশে গড়ে তোলে গরুর খামার। 7 একর জায়গায় বস্তি, দোকান ও অস্থায়ী মার্কেট করার পর সেখানে অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগের ব্যবস্থা করেন ইলিয়াস মোল্লা। সেখান থেকে ভাড়া বাবদ প্রতি মাসে আদায় হতো কয়েক লাখ টাকা। একটা গ্রুপ জোর দখল করে এতদিন খাচ্ছিল, ভাড়া ওঠাচ্ছিল সরকারি সম্পত্তি, এখন দখলমুক্ত হচ্ছে, এলাকার লোকজনও খুশি। সময় দেওয়ার পরও সরে না যাওয়ায় গুড়িয়ে দেওয়া হয় বস্তিতে গড়ে তোলা ঘরগুলো। আগে ভাগে যারা আসবাবপত্র সরিয়ে নিয়েছেন তাদের আবার ঠাঁই হয়েছে সড়কের দুই পাশে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করায় ক্ষোভ জানান বস্তিবাসী। এই দেশের 10 লক্ষ 15 লক্ষ রোহিঙ্গারা যদি এই দেশে বসবাস করতে পারে তাহলে আমরা এই দেশের নাগরিক হয়ে কেন আমরা আমাদের অধিকার পাবো না? আমরা এখন কোথায় যাব? আমাদের কোনো স্থান নাই। আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা সরকারের কাছ থেকে কি পাইছি? আমাদের একটা বাসস্থান দিক, আমরা খাওন চাই না, পরন চাই না, কিচ্ছু চাই না। দীর্ঘ 17 বছর পর 7 একর জায়গা পুনরুদ্ধার করতে পেরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ধন্যবাদ জানান সাংবাদিক নেতারা। বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন 2006 সালে আমাদের 7 একর জায়গা বরাদ্দ 300 সাংবাদিককে বরাদ্দ দিয়েছিলেন। এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ইলিয়াস মোল্লা এবং তার লোকজন তারা এই জায়গাটা দখলে রেখেছে। আমাদের অনেক দেরি হয়ে গেছে আর কি, আমাদের অনেক লোকজন মারা গেছে, এই কারণে প্রায় 50-60 জন সদস্যই মারা গেছে। এই জমিটা আমরা দীর্ঘদিন উদ্ধার করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা চালাইছি, কিন্তু পারি নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারকে, ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ। এই সময় অবৈধভাবে গড়ে তোলা ইলিয়াস মোল্লার গরুর খামারটিও উচ্ছেদ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষে 21 জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টায় ঢাকা মেডিকেলের সামনে এক সংবাদ সম্মেলনে আহত শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রাবাড়িতে হামলার ঘটনায় বিচার দাবিতে দুপুর 2:30টায় বাংলা মোটরে শান্তিপূর্ণ অবস্থান নেন তারা। এ সময় তাদের সরে যেতে বলা হলে বাক বিতণ্ডার এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর জানা যায় এর পেছনে আশিকুর রহমান নামে একজন জড়িত। আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম নগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। যদি সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্রলীগেরই পদাঙ্ক অনুসরণ করছে, দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত।
অবৈধ সুবিধাভোগী গুটি কয়েক সাংবাদিক কর্মকর্তার সঙ্গে মালিকপক্ষের যোগসাজশে দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধ ও প্রধান কার্যালয়ে তালা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পত্রিকার প্রধান প্রতিবেদক খন্দকার কাউসার হোসেন। আগামী 24 ঘন্টার মধ্যে পত্রিকার প্রকাশনা চালু ও অষ্টম ওয়েস্ট বোর্ডের সুবিধা না দিলে কাকরাইলের HR ভবন ঘেরাও করার কথাও বলেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খন্দকার কাউসার। এ সময় পত্রিকাটির সকল বিভাগীয় প্রধান সহ সাংবাদিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আগামী বৃহস্পতিবার সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ সহ সমস্ত সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে ওই নিয়ে কাকরাইলে HR ভবন ঘেরাও করব। নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনায় মৃতরা হলেন উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রাবণ মজুমদার ও স্বপন এবং সোনাইডাঙ্গা গ্রামের বিধান সরকার। 3 বন্ধু বাইকে চেপে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান স্বপন। কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া 2 বাংলাদেশি সহ 17 রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে 8 জন নারীও রয়েছেন। এ সময় এক দালালকে আটক করা হয়। গত মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীর সদস্যদের একটি দল এ অভিযান চালায় বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন। নরসিংদীর শিবপুরে পাহাড়িয়া নদীর ওপর সেতু নির্মাণের ধীর গতিতে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। প্রকল্পের মেয়াদ অনেক আগে শেষ হলেও কাজ হয়েছে মাত্র 50%। ঠিকাদারের গাফিলতি আছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, আশা করা হচ্ছে দ্রুত কাজ শেষ হবে। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদী শিবপুর পৌরসভায় আঞ্চলিক পাকা সড়কে পাহাড়িয়া নদীর উপর 60 মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। 2023 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 50%। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 3,79,55,000 টাকা। সেতুটি নির্মাণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে শিবপুর পৌরসভা সহ চক্রধা, বাঘাবর, যশোর, জয়নগর ইউনিয়নের বাসিন্দারা। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। এ অবস্থায় দ্রুত সেতুর কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। চক্রধা, জয়নগর, বাঘাবর, তারপর হয়েছে ওই জয়নগর, এই এলাকার মানুষগুলি দুর্ভোগে আছে অনেক। এই সাঁকো দিয়ে ব্রিজ না থেকে যাইতে এই বাসের হাঁকু যাইতে আমি 2 দিন দুঃখ পাইছি। ব্রিজটা হচ্ছে না, এজন্য আমাদের স্কুলের ছাত্রছাত্রী, কৃষক তাদের পণ্য বিক্রি করতে পারতেছে না। আমরা ক্ষতিগ্রস্ত। দ্রুত যাতে ব্রিজের কাজটা কমপ্লিট হয়। এ বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া না গেলেও টেলিফোনে জানান পানি বেড়ে গেলে কাজ বন্ধ থাকে। যখন পানি আসে তখন কাজ বন্ধ থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, তাগিদ দেওয়া হয়েছে, আশা করা হচ্ছে এখন দ্রুত কাজ শেষ হবে। ঠিকাদারের কিছু গাফিলতি ছিল, ইনশাআল্লাহ ঠিকাদার খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবে। আমরা ওনাকে তাগাদা দিচ্ছি জরুরি ভিত্তিতে এবং আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ ঢালাই শুরু হবে। সেতুটির কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। শপথ নিয়েই একের পর এক গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল সহ বিতর্কিত সিদ্ধান্ত নিতে শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্তে জরুরি অবস্থা, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ও বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকেও নাম প্রত্যাহার করেছেন তিনি। আবার 2021 সালে ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত 1,500 জনকে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আমেরিকা ফার্স্ট স্লোগানে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প।
দায়িত্ব নিয়েই বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার সহ ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল সহ ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত ১৫০০ মানুষকে সাধারণ ক্ষমা করেছেন ট্রাম্প। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। সোমবার শপথ গ্রহণের পরে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। আগামীতে যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধ, সম্মানজনক অবস্থায় নেওয়ার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুনরুদ্ধার করার ঘোষণা দেন তিনি। এদিকে ট্রাম্পের শপথের পরেই ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে যুদ্ধাবসানে চুক্তি করতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। সহিংসতা কমার সম্ভাবনার মধ্যে ঘরে ফিরছেন বাস্তুচ্যুত গাজাবাসী, তবে তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। ইসরায়েলের ৪৭০ দিনের বর্বরতায় অধিকাংশ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজার ৯২% বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার ১৮ লাখ মানুষের জরুরি আশ্রয় ও প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্র প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ার ১৬ জন নিহত, আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সেন্ট্রাল জাভার পেকানোনগান শহরে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্যোগের পর থেকে অনেকেই নিখোঁজ আছেন বলেও জানিয়েছে প্রশাসন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। একদিন বিরতির পর আজ ফের মাঠে গড়াচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে মোকাবেলা করবে ঢাকা ক্যাপিটালস এবং এরপর মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। আসলে সব মিলিয়ে এ পর্যন্ত হয়েছে ২৮টি ম্যাচ। এর মধ্যে ৮ বার মাঠে নেমে অপরাজিত থাকায় প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত রংপুর রাইডার্সের। সমান ম্যাচে ৫ জয় ও ৩ বার হেরে প্লে অফের দৌড়ে এরপরে আছে চিটাগং, তারপর যথাক্রমে আছে বরিশাল ও খুলনা। তবে অনেকটাই পিছিয়ে রাজশাহী, ঢাকা ও সিলেট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। হাসিনাকে ফেরত না দিলে ঢাকা দিল্লি প্রত্যর্পণ চুক্তি আইন লঙ্ঘন হবে, বললেন আইন উপদেষ্টা। সব গায়েবী মামলা প্রত্যাহারের ঘোষণা। ভোটের আগে বেশিরভাগ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জরুরি, মন্তব্য কমিশন প্রধানের। গুম খুনে জড়িতদের নির্বাচন করতে না দেওয়ার সুপারিশ। ভ্যাট ট্যাক্স বাড়ানোয় বাজারে প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। ১০ পণ্যের বিশেষ OMS কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত। এবং টেকসই নীতিমালার অভাব টেলিকম খাতে বিনিয়োগে বড় বাধা, বললেন বিটিআরসি চেয়ারম্যান। সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানোর ঘোষণা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।